আমি সত্যিকারের অরিজিনালি কাউন্টিংয়ে জিতেছিলাম এবং জেতার পরে আমাদের বিধায়িকা তখনও ছিলেন, রানিং বিধায়িকা। তো সেই সময় উনি পঞ্চায়েত ভোটে প্রচুর অত্যাচার, নোংরামি এবং সেখানে কাউন্টিং হল থেকে কানের কাছে আমার হাজব্যান্ডের মেশিন ধরে নামিয়ে দিয়েছে, জোর জাবস্তি করে ছেঁড়াছিঁড়ি করে। এখনো মানিকপুর পঞ্চায়েত গঠন হয়নি, এখনো সারেঙ্গা পঞ্চায়েতের কতগুলো ক্যান্ডিডেট পড়ে আছে ভোট হয়নি, দক্ষিণ সাঁকরাইলেও তাই করেছে, পড়ে আছে। আমার কাছে কথা হচ্ছে, বিধায়িকা এত জনসেবা করেছেন, এত বড় জননেত্রী, চোখে চোখ রেখে ওপেন ফিল্ডে লড়াই দেবে কেন? আমার এতদিন ধরে 3 বছর ধরে জাল সার্টিফিকেট হয়ে যাওয়ার পরে, আমি রায় হয়ে যাওয়ার পরেও কেন আমার সার্টিফিকেট বিভিন্ন নেতা মন্ত্রীদের দিয়ে আটকে রেখে দেবে? আমাকে বলছে বসুন, দেওয়া হবে। সকাল 10টায় বসে আছি, বিকেল 5টা বেজে গেল। হঠাৎ বড়বাবু বলছেন গ্রিন সিগন্যালটা ছিল, লাল হয়ে গেল। দিদি, দীর্ঘ আইনি লড়াই, অবশেষে আপনি জেলা পরিষদের জয়ী হিসাবে, বিজেপি প্রার্থী হিসাবে আপনি সার্টিফিকেট পেলেন। কি বলবেন, কেমন লাগছে? জয়ী সার্টিফিকেট পেলে তো সব মানুষেরই ভালো লাগে, আমারও ভালো লাগছে। কিন্তু ভালো লাগাটা মনে হয় কোনো জায়গায় একটু ঘাটতি হয়ে গেছে। তার কারণ, যে আমার সঙ্গে সারাক্ষণ সময় দিয়ে লড়াইয়ের সাথে লড়াই করে গিয়েছিলেন, তিনি আজকে পৃথিবীতে নেই। শীতল সর্দারবাবু আমার রাজনৈতিক অভিভাবক বলতে পারেন, গুরুদেব বলতে পারেন। তো উনি তো প্রচুর লড়াইটা করেছিলেন এবং রায় হবার কিছুদিন আগেই উনি চলে গেলেন। কোর্টের কাছে মূল আবেদনটা কি ছিল? মূল আবেদন ছিল কোর্টের কাছে, প্রথমে বলে নিই একটু, আমি সত্যিকারের অরিজিনালি কাউন্টিংয়ে জিতেছিলাম এবং জেতার পরে আমাদের বিধায়িকা তখনও ছিলেন, রানিং বিধায়িকা। তো সেই সময় উনি পঞ্চায়েত ভোটে প্রচুর অত্যাচার, নোংরামি এবং সেখানে কাউন্টিং হল থেকে কানের কাছে আমার হাজব্যান্ডের মেশিন ধরে নামিয়ে দিয়েছে। ভোরবেলা যখন আমি জিতে যাচ্ছি, 9,500 ভোটে এগিয়ে রয়েছি, তখন কাউন্টিং এজেন্টদের অত্যাচার করে নামিয়ে দিয়েছে, ব্যালট পেপার ছিঁড়ে দিয়েছে, মেশিন দেখিয়ে সবাইকে নামিয়ে দিয়েছে, ভয় দেখিয়ে। বাচ্চা বাচ্চা ছেলেরা সব কাউন্টিংয়ে ছিল, তাদের নামিয়ে দেওয়ার পর আমার হাজব্যান্ডকেও এরকম করেছে। এমন ভালোভাবে বাড়ি ফিরে যেতে পারবি তো, এই ভাষা তাকে। তো 9,500 ভোটে অলরেডি আমি জিতেই ছিলাম, তখন তাকে এইভাবে নামিয়ে দেওয়ার পরে রেজাল্টটা নিজেদের মতো করে ঘোষণা করেছে। এবং বিডিও সাহেবকে আমি পরে বলেছিলাম যে স্যার, ওটা ঘোষণাটা করবেন না। বললেন কেন? আমি বললাম উনি শিডিউল কাস্ট সার্টিফিকেট ওনার জাল। তো আমি তারপর বললাম ঠিক আছে, 2 দিন তাহলে চেপে যান। বললো না, এটা করা যায় না, আপনি যেটা করার করুন, তারপর আমাদের যেটা করণীয় সরকারিভাবে যেটা রুলস আছে করতে হবে। তো তারপরে উনি রেজাল্ট পরের দিনে ঘোষণা করেই দিলেন। পুরো টোটালি রেজাল্টটাকে ঘুরিয়ে, বিপুল ভোটকে দেখিয়ে আমাকে তার থেকে কিছুটা ভোটে কমিয়ে দেখিয়ে দিল ঘুরিয়ে রেজাল্টটাকে। তারপরে যখন উনি এইভাবে জিতবেন বা করে নেবেন রেজাল্টটা শাসক দল বলে আমি ভাবিনি, তবে কিছুটা আন্দাজ করেছি। তার আগে পঞ্চায়েতগুলোকে সব ওইভাবে তুলেছে, সমিতিগুলোকে ওইভাবে করেছে, জোর জাবস্তি করে ছেঁড়াছিঁড়ি করে। এখনো মানিকপুর পঞ্চায়েত গঠন হয়নি, এখনো সারেঙ্গা পঞ্চায়েতের কতগুলো ক্যান্ডিডেট পড়ে আছে, ভোট হয়নি, দক্ষিণ সাঁকরাইলেও তাই করেছে, পড়ে আছে, এইভাবে পড়ে আছে। তো সেই দিক দিয়ে আমারটাও যে করবে আমি এটা ভেবেই ছিলাম খানিকটা, কারণ ওরা চেয়েছিল আমি ভেতরে ঢুকে আমাকে মান সম্মান হানি করুক, এরম কিছু একটা করবেও রেডি করেছিল। কিন্তু আমি বুঝতে পেরেই ঢুকিনি, আমি জানি ওটা আমি হতে দেবো না, তার কারণ আমার সেকেন্ড অপশানটা করতে হবে আমায়। তো ভোটের কিছুদিন আগেও আমি যখন জানলাম যে ও শিডিউল কাস্ট নয় এবং বিডিওকে বারণ করার পরে উনি করলেন না, তো ভোটের লড়াইয়ের পরে আমি জিতবো আমি জানতাম এবং এটা করলেও যখন, তারপরে আমি আমার আইনি পথে গেছি। আদালতে গেলেন? প্রথমে আমি আরটিআই করলাম এসডিওকে শিডিউল কাস্ট সার্টিফিকেট জালের জন্য। তো উনি প্রথমে 2-1 দিন ওয়েট করেছিলেন, মনে করেছিলেন হয়তো চেপে যাবে। তারপরে আমি হাইকোর্টে অমৃতা সিনহার বেঞ্চে, সিঙ্গেল বেঞ্চে আমি অ্যাপ্লাই করেছিলাম এসডিও, মানে যাতে শিডিউল কাস্ট সার্টিফিকেটটা, যেহেতু ভেরিফিকেশান করে তো দেখবেন, আমার মুখের কথাই তো নয়। তো অ্যাপ্লাই করে আমি পিটিশন ফাইল করলাম। তো ওখান থেকে অর্ডার হয়েছিল এসডিওকে যে যাতে এটা অরিজিনাল ভেরিফিকেশান করে সবটুকু জানানোর জন্য এসডিওকে নোটিশ করা হলো এবং কোর্ট থেকে অর্ডার গেল। উনি রীতিমতো ভদ্রলোক মানুষ, এসডিও ছিলেন। তো উনি 4-5টা ডেট করে হিয়ারিং করে আমাকে, ওকে দুজনকেই ডেকে, অপর্ণাবরকে যে টিএমসি ছিল, হিয়ারিং করেছেন। উনি হাজির হয়নি অনেকগুলো হিয়ারিংয়ে এবং ভিডিও রেকর্ডিং হয়েছে পুরো টোটালটা। সমস্ত কিছু যা করেছে জালিয়াতি করে করেছে, যা সার্টিফিকেট শো করে চেন সিস্টেম বংশতালিকা দেখেছিল। শীতলবাবুর বাড়ির কাছে বাড়ি, চুনাভাটির ওখানে 5 পাড়া পদ্রাতে জীবিত আছেন ভদ্রলোক, তার ছেলেকে দিয়ে দেখিয়েছিলেন, তাকে মৃত দেখানো হয়েছিল এবং সে সশরীরে মৃত যে নয় সেটা হিয়ারিংয়ে হাজির হয়েছিলেন উনি বলেছিলেন। এবং
ভিডিওর মাধ্যমে কোথাও থেকে ও জাল সার্টিফিকেটটা করার জন্যই ওদের চেন সিস্টেমটা জোগাড় করেছিল সার্টিফিকেট ভিডিওতে। তখন যেহেতু শাসক দলের সমিতির মেম্বার ছিল জেনারেল কাস্টেরও বপন্নাবর, তো সেই হিসেবে সুযোগ খুঁজে নিয়েছে ওখান থেকে এবং ভোটের ঘোষণার 8-9 মাস আগেই ওই সার্টিফিকেটটা তৈরি করে। ওদের বংশে কেউ শিডিউল কাস্ট নয় সেটাও প্রমাণ আছে, দলিল আছে, সবকিছু আছে পাড়ার মধ্যে। আমার বাড়ি থেকে 15 মিনিট দূরে বাড়ি রামচন্দ্রপুরে। তো সবটুকুই আমি ওর জানি, যেহেতু আমরা তখন জয়েন করে ফেলেছি বিজেপিতে 21 সালে, 23 সালের ভোট। তো ভাবছে শাসক দলে যা ইচ্ছা তাই করা যায়, কারণ তখন তো আর আইনের শাসন হতো না, শাসকের আইন, সেই হিসেবে করেছে। আমার কাছে কথা হচ্ছে বিধায়ীকে এত জনসেবা করেছেন, এত বড় জননেত্রী, চোখে চোখ রেখে ওপেন ফিল্ডে লড়াই দেবে? কেন চুরি করা চামারি করা হবে? কেন সার্টিফিকেট ছিঁড়বে? কেন কাউন্টিং এজেন্টকে মেশিন ধরে নামিয়ে দেবে? কেন আমার এতদিন ধরে 3 বছর ধরে জাল সার্টিফিকেট হয়ে যাওয়ার পরে, আমি রায় হয়ে যাওয়ার পরেও কেন আমার সার্টিফিকেট বিভিন্ন নেতা মন্ত্রীদের দিয়ে আটকে রেখে দেবে? নভেম্বরে 12 তারিখে আমাদের শীতলবাবু মারা গেছেন, ডিসেম্বরের 6 তারিখে আমার রায় হয়ে গেছে। এতদিন কেন টালবাহানা করলেন? তারপরে শাসক দল ইচ্ছাকৃতভাবে ফোন আসছে নেতা মন্ত্রীদের, কখন হাওড়া জেলার সভাপতি থেকেই বলুন বা কোনো নেতা মন্ত্রী আছেন উলুবেড়িয়ার, কখন আমাদের সদরের মন্ত্রীদের ফোন এসে যাচ্ছে, আমাকে বলছে বসুন দেওয়া হবে। সকাল 10টায় বসে আছি, বিকেল 5টা বেজে গেল। হঠাৎ বড়বাবু বলছেন গ্রিন সিগন্যালটা ছিল লাল হয়ে গেল। আমি বলি এটা কি ধরনের কথাবার্তা? গ্রিন ছিল লাল হয়ে গেল? আমি তো অশিক্ষিত না, এমএসসি পাস করে সিপিএম এর আমলে অত্যাচার সহ্য করে, সিপিএম এর আমলে আমরা কংগ্রেস থেকে তৃণমূল হয়েছিলাম, তারপরে 21 সাল থেকে বিজেপি। মানে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও আপনাকে দীর্ঘদিন যাবৎ আপনাকে একাধিকবার ডাক করানোর পরেও আপনাকে টালবাহানা করছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাকে বসিয়ে রাখছে। দেয়নি। তারপরে জানুয়ারি থেকে এসআইআর নিয়ে ব্যস্ততা দেখিয়ে দিয়েছে। এসআইআর মিটে গেল, খসড়া বেরিয়ে গেল, তারপরেও ব্যস্ততা। তারপর ভোট ঘোষণা হয়ে গেছে, ভোটের ব্যস্ততা, নানান ধরনের এটা কি সব বিধায়িকার নির্দেশে বলে মনে হচ্ছে? বিধায়িকার নির্দেশ ছাড়া কে হবে? বিধায়িকা যত জননেত্রী, জনসেবা দিয়েছেন অনেক, তো ওপেন ফিল্ডে লড়াই করুক চোখে চোখ রেখে। নেতা মন্ত্রীকে দিয়ে সার্টিফিকেট আটকাবে, নেতা মন্ত্রীকে দিয়ে আমি স্কুলে গেলে স্কুলে সেখানে বদনাম করানোর জন্য বিভিন্নভাবে অত্যাচার করবে। আমার হাজবেন্ডের অফিস থেকে সুখোজ করানো হবে, মেন্টালি অত্যাচার, ফ্যামিলিগতভাবে আমাকে অত্যাচার সহ্য করতে হয়েছে দিনের পর দিন, দিনের পর দিন। এবং শুধু তাই নয়, আমার যে হাইকোর্টে কেস হওয়ার পর সিঙ্গেল বেঞ্চে, ডিভিশনাল বেঞ্চে ওরা গেল, গিয়ে চ্যালেঞ্জ করেছিল ডিভিশনাল বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায় কোনো জায়গা হস্তক্ষেপ না করে থ্রু প্রপার চ্যানেল একদম জজ কোর্টে পাঠিয়ে দিলেন। জজ কোর্ট থেকে আমাকে বলে দিয়েছিল 6 মাসের মধ্যে শেষ হবে। এসডিও সার্টিফিকেট ক্যান্সেল করে দিলেন। অমৃতা সিনহার বেঞ্চে, সিঙ্গেল বেঞ্চে উনি শো করিয়ে দিলেন ভিডিও রেকর্ডিং সমেত, ওর জাল সার্টিফিকেট প্রমাণ হয়ে গেল। তারপরে ওখান থেকে থ্রু চ্যানেল জজ কোর্ট থেকে শিডিউল কাস্ট সার্টিফিকেট ক্যান্সেল হওয়া মানে তোর মনোনয়নটাও তার মানে ক্যান্সেল, ডিসকোয়ালিফাই। কি মনে হয় সরকার বদল হওয়ার পরই আপনাকে সার্টিফিকেট তাই তো, তৃণমূলে যদি আমি থাকবো, তৃণমূলের লোক হলেও তাহলে তো আমাকে দিয়ে দিত সার্টিফিকেট। তো আমি তো বিজেপির লোক বলেই, বিজেপির সিম্বলের ক্যান্ডিডেট বলেই তো আমাকে দেয়নি। খুব কঠিন পরিস্থিতির মধ্যে 3 বছর কাটালেন। প্রচুর অত্যাচার, মানসিক অত্যাচারের মধ্যে কাটিয়েছি। যে কোনো কাজে, যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে বাধা বিপত্তির সৃষ্টি করেছে, মেন্টালি টর্চার করেছে। সামনে এসে কোনোদিন দাঁড়াতে পারিনি, পুরো ইনডাইরেক্টলি সমস্ত সব দিক দিয়ে। কি স্কুল, কি আমার হাজবেন্ডের অফিস, কি আমার স্কুলে, কি আমার মেয়ের স্কুলে, কি আমার মেয়েকে নিয়ে সবসময় আমি চিন্তার মধ্যে থাকতাম টোটালি। শীতলবাবুকেও অনেক এরকম মান সম্মান নিয়ে অনেক কিছু অত্যাচার করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে। বিজেপির 2-1 ফোড়ে আছে, তাদের সঙ্গে সেটিং করে অনেক নোংরামি করেছে সব। জয়ের সার্টিফিকেট পাওয়ার পরেই দেখলাম হাওড়া জেলা সদর সভাপতি এবং নেতৃত্ব আপনাকে সংবর্ধনা দিল, কেমন কি বলবেন? জেলা সভাপতির প্রতি আমি অশেষ অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে উনি আমাকে বরণ করে নিয়েছেন, সম্বর্ধনা দিয়েছেন। খুবই ভালো লাগছিল। এবং উনিও ওই দিন আমায় বললেন যে এই সময় সব থেকে বেশি খুশি হতেন শীতলদা বেঁচে থাকলে, শীতলবাবু, যিনি সবটাই লড়াই করেলেন অথচ দেওয়ার টাইমটায় থাকলেন না। তো সেই কষ্টটা নিয়ে সে চলে গেছে, ওনারাও খুব আফসোস করছিলেন। আপনার শপথ গ্রহণের পর এলাকায় উন্নয়নের ক্ষেত্রে প্রথম কাজ কি হবে? প্রথম উন্নয়ন কাজ হলো আমার 3 বছর দেখুন চলে গেছে, 2টো বছর পড়ে আছে। তো এখন শাসক দল হয়েছেন, হয়তো কাজ করতে সেই প্রতিকূলতাটা পাবো না, করতে পারবো। কিন্তু 3 বছরে প্রচুর কাজ হয়েছে, ইললিগাল কাজ হয়েছে। জেলা পরিষদের কাজগুলো এমএলএদের তত্ত্বাবধানে নিয়ে কাজ করেছে এবং আমি স্কুলে যাতায়াত করেছি সেই কাজের ওপর দিয়ে। কষ্ট হয়েছে, বলতে পারিনি। অনেক ইললিগাল কাজ হয়েছে, কাটমানি খাওয়াখাই হয়েছে। মানুষ আমাকে বলেছে, আমি সহ্য করেছি, কিছু করার ছিল না, কারণ প্রোটেস্ট করবে, প্রতিবাদ করার মতো কারোর ছিল না, আমাকে প্রোটেকশন দেবেও কেউ সেই ক্ষমতা ছিল না শাসক দল। তার উপরে আমাদের এলাকাটার বুঝতেই পাচ্ছেন কেমন অবস্থা, কে বিধায়িকা,
যে সাংবাদিকদের চোখ উবড়ে ফেলছে, ল্যাজ কেটে দিচ্ছে, তো সাধারণ পাবলিক কি করবে? তো সেখানে বিরোধী দলের নেতা মন্ত্রীদের চেয়ার ছুঁড়ে মেরে চলে আসছে সমীর মালিককে সারেঙ্গার পল্লের বাজারে, সাধারণ আম পাবলিক কি করবে? তো সেই জায়গাতে 2 বছরের মধ্যে প্রথম কাজ আমার হবে, বসার পরে আমাদের কান্দুয়া ভগবতী মসগড় যে ওপর দিয়ে যে খাল গেছে, খালগুলোর নিকাশি ব্যবস্থা ভালো করে করে সচল করা, কারণ খালগুলোর ওপরে অনেক অবৈধ নির্মাণ হয়ে গেছে, খাল বুজে গেছে অনেক জায়গায় অনেকটা। এবং ওই খালটা শুধু ওখানে নয়, ওখান থেকে দক্ষিণ সাঁকরাইলের ওপর দিয়ে একদম সারেঙ্গার দিয়ে লক গেট খুলে ওটা জোয়ার ভাটাটা খেলে। চাষাবাদ যে জমি আছে শিডিউল কাস্ট এলাকা, সেই চাষাবাদে যে ভালোভাবে চাষ করার যোগ্য থাকার উপযুক্ত সেই পরিবেশটাকে নষ্ট করে দিয়েছে। জেলা পরিষদের বহু রাস্তা একেবারে এবং বেহাল। সেগুলো নিকাশিটা করব, এটা আমার ইচ্ছা। মানুষ অনেক কষ্টে আছে চাষাবাদে, এবং জেলা পরিষদের অনেক রাস্তা যে বললাম রানিংও আছে, অনেক অর্ডারও হয়ে গেছে। সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক স্কিম নিজেরা করছি বলে চালিয়ে দিয়েছে, সাধারণ পাবলিক প্রোটেস্ট করে না। শীতলবাবু অনেক কাজ করে গেছেন, অ্যাম্বুলেন্স থেকে, আজএসটি মল্লিক থেকে, জেটি ঘাট থেকে, সেগুলোও বলছেন উনি করেছেন। আমি একটা মনোনয়ন দিয়েছি আমার বিজেপি ক্যান্ডিডেটের বিরুদ্ধে, তো আমি মনোনয়ন দিতে পারি না? তাকে জেতানোর জন্য ওনার বিরুদ্ধে আমি মনোনয়ন দিচ্ছি, আমি জানি তো আমি রিজেক্ট হব, কিন্তু ক্যান্ডিডেট ছাড়া মনোনয়ন কারোর বিরুদ্ধে দেওয়া যায় না। সেই কারণে আমি দিয়েছি, এই কারণেই যে ওনাকে ওপেন ফিল্ডে আমি চ্যালেঞ্জ করবো বলে সিবিআইডি করেছি, হাইকোর্টে মামলা করেছি, মনোনয়নের সমস্ত সম্পত্তির হিসেব দিয়েছে জালিয়াতি, সমস্ত ইডি সিবিআই করেছি, হাইকোর্টে মামলা করেছি, ইলেকশন কমিশনে আমি সমস্ত জমা দিয়েছি মনোনয়ন ক্যান্সেলের জন্য। তার কারণ সমস্তটাই গরমিল দেখানো হয়েছে। সেখানে 26 বছরের একটা মেয়ে বাড়িতে, তাকে কোনো সময় স্টুডেন্ট, কোনো সময় হাউসকিপার, কোনো সময় ব্যবসার আইটি ফাইল নিয়ে কী ব্যবসা করে, মার স্কুলের মাইনে 80,000 টাকা, বিধানসভা থেকে পান 1,20,000 টাকা। 1 বছরে তার ইনকাম হচ্ছে যে কোনো একটা নেওয়া যায় সরকারি মাইনে, দুটোই নাকি ড্র করেছে, জানি না এটা আমার শোনা কথা সত্যি মিথ্যে। তো একটা যদি আমি বেশিটাই ধরি 1,20,000 বিধায়কের, তো বছরে 15 লাখ টাকার কাছাকাছি ইনকাম হয়, 5 বছরে তার 75 লাখ টাকা হয়। কিন্তু তার কোটি কোটি সম্পত্তির হিসেবের দলিল আমি শো করিয়ে দিয়েছি হাইকোর্টে বা সিবিআই। তার কারণ হচ্ছে তার হাজবেন্ডকে 21 সালের মনোনয়ন খুলে দেখবেন বেকার দেখানো হয়েছে, মেয়ে স্টুডেন্ট। তো কাউকে বিজনেস করতেই পারে, তো সেটা বিজনেসটা করেছে, নিশ্চয়ই তাকে লোন ফোন নিতে হবে বা কোথাও থেকে দেখাতে হবে। তার এনওসি দিচ্ছে বিধানসভা, কোথাও কোনো লোন নেই, কোথাও কিছু নেই, তাহলে এলো কোথা থেকে টাকাগুলো? এত কোটি কোটি টাকার জমির দলিল সব এলো কোথায় সেগুলো? তো সেটা তো দেখাতে হবে তাকে মনোনয়নে। আপনাদের মূল অভিযোগ ছিল সমস্ত বিরোধীদের একেবারে বিধানসভার আগে যে তোলাবাজ মুক্ত সাঁকরাইল, হ্যাঁ, তো এবারে কি সেটা খণ্ডন হবে? আশা করা যায়। এটা তো আর আমার একলার দ্বারা সম্ভব নয়, আমাদের দলীয় কার্যকর্তা আছে, সবাই আছি, সবাই মিলে, মণ্ডল সভাপতি আছে, যারা দলীয় পদাধিকারী আছেন। চেয়ারে বসবেন কবে থেকে যাবেন? শপথ হবে, আমাকে এডিএম হোক এসডিও হোক স্যারেরা ডাকবেন, শপথ হয়ে যাবে নিশ্চয়ই তাড়াতাড়ি। সেটা আমার জেলাও জানেন, রাজ্যও জানেন নিশ্চয়ই। এবার দল থেকে বা এডিএম সাহেব যা রুলস আছে সেই অনুযায়ী প্রোটোকলে নিশ্চয়ই, সিস্টেমের তো বাইরে যাবেন না, তো শপথ নিশ্চয়ই ওনারা নেওয়াবেন, তারপরে আমি জেলা পরিষদে বসবো, যাব। এবং আমার ইচ্ছা আছে রাস্তাঘাটগুলোকে আবার জেলা পরিষদের আন্ডারে যেগুলো রানিং আছে বা যেগুলো হবার অর্ডার হয়ে আছে বা যেগুলো করতে হবে, বা এই নিকাশি ব্যবস্থা, ঘরে ঘরে জল প্রকল্প, বা আরও যেসব ঘরটরগুলো মানুষের যেগুলো পেয়েছে বা পাওয়া উচিত, যাদের সত্যিকারের পাওয়ার দরকার, নিডি ফ্যামিলি বা যাদের যেটুকু যে রুলসে আছে পাওয়ার, সেই কাজগুলো আমার করার ইচ্ছা আছে। দেখা যাক কতটা কি করতে পারি।